প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চের আজকের আলোচনা। বাংলাদেশ থেকে মুদ্রিত প্রথম টয়লেট পেপার ট্যাবলয়েড পেপার দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী আবার এই টেলিভিশনে একটি সাক্ষাৎকারের মাধ্যমে তার যে মিথ্যাচারের রেকর্ড রয়েছে সেটি আবার বাজালেন। আজকে এই মতিউর রহমানের সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে কিছু কথা বলবো। এর সাথে আমাদের মিরপুর চিড়িয়াখানার ভিআইপি মহিষ ডোনাল্ড ট্রাম্পের আপডেট তো থাকছেই, পাশাপাশি আজকে হঠাৎ করে আমরা দেখলাম বিএনপির জাস্ট 3 মাস বয়সী সরকারের একজন মন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন চাকমা পদত্যাগ করেছেন। সেই পদত্যাগ নিয়ে কিছু কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। শুরুতেই বলছিলাম এই ট্যাবলয়েড পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, যিনি একজন সিনিয়র সাংবাদিক। আমি ব্যক্তিগতভাবে তাকে অনেকবার দেখেছি, যখন ইত্তেফাক অফিসে যেতাম সেই 80-র দশকের শেষ ভাগে। জাহিদুজ্জামান ফারুক ভাই ছিলেন, সারোয়ার ভাই ছিলেন, তখন তিনি ইত্তেফাকে কাজ করতেন। তো তিনি পরবর্তীতে দেখলাম যে তিনি এই ট্যাবলয়েড পত্রিকাটি বের করলেন। তার আগে বাংলা বাজার পত্রিকার সম্পাদক ছিলেন এবং তিনি তার রাজনৈতিক অবস্থানটা বাই দিস টাইম খুব স্পষ্ট হয়ে গেছে। তিনি এই যে সাক্ষাৎকারটি দিয়েছেন, তিনি এর আগে রাষ্ট্রপতির একটা সাক্ষাৎকার নিয়েছিলেন। তিনি একটি বই লিখবেন, সেই বইয়ের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য তিনি রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার নিয়েছিলেন এবং তখন আমরা জেনেছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি কোনো পদত্যাগ পত্র জমা দেননি এবং রাষ্ট্রপতির কাছে তার কোনো পদত্যাগ পত্র নেই। সেই সময় এটি নিয়ে অনেক আলোচনা হয়েছিল। তো সেই বইটি তিনি লিখেছেন, হয়তো প্রকাশিত হবে খুব তাড়াতাড়ি। তো দ্য পোস্টে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। আমরা একটু দীর্ঘ, যেমন তিনি বলেছেন শেখ হাসিনা নাকি নিজের হাতে লিখে 3 পৃষ্ঠার একটা পদত্যাগ পত্র তার ভ্যানিটি ব্যাগে রেখেছিলেন এবং সেটি বিটিভির একজনের টাইপ করবার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি এই হাতে লেখা পদত্যাগ পত্রটি টাইপও করাতে পারেননি, দিয়েও যেতে পারেননি। এখানে আমার প্রশ্ন যে গণভবনে এত স্টাফ থাকতে 5ই আগস্ট বা 4ই আগস্ট একজন বিটিভির লোক কেন শেখ হাসিনার পদত্যাগ পত্র টাইপ করবে? বিটিভি তো আগুন লাগিয়ে ধ্বংসের মুখে, তখন কি অবস্থা বিটিভিতে? মানে যখন আপনি একটা মিথ্যে কথা বলেন তখন মানে কোথাও না কোথাও একটা ফাঁক থেকে যায়। শেখ হাসিনার একটা কল্পিত পদত্যাগ পত্র তিনি পেয়েছেন, কিন্তু টাইপ করিয়েছেন আবার, মানে গল্পের গরু গাছে চড়িয়েছে। তিনি আরো অনেক ইন্টারেস্টিং কথা বলেছেন। তিনি বলেছেন যে গত নির্বাচনে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে অংশগ্রহণের একটা সুযোগ দেওয়া ছিল, কিন্তু শেখ হাসিনার কারণে সেটা সম্ভব হয়নি। এই তথ্যটি তিনি কোথায় পেলেন? এক অংশ ঠিক আছে যে মাইনাস শেখ হাসিনার জন্য অনেকদিন ধরেই চেষ্টা করা হচ্ছে এবং রিফাইন্ড আওয়ামী লীগের অনেক কথা আমরা বাজারে শুনেছি, যদিও রিফাইন্ড আওয়ামী লীগ কারা করবে সেটি যে নামগুলো আমরা বাজারে শুনেছি, স্পিকার শিরিন চৌধুরী কিংবা সাবের হোসেন চৌধুরী কিংবা নারায়ণগঞ্জের মেয়র আইবি আপা, আবার উনি আবার দেখলাম ববির নামও বললো, এরা কিন্তু কেউ রিফাইন্ড আওয়ামী লীগ করার জন্য কখনোই ভাবেনি বা কখনোই কোনো উদ্যোগের সাথে জড়িত ছিল না। এদের কারো কারোর সাথে আমার সরাসরি বা পরোক্ষভাবে যোগাযোগ আছে। সুতরাং এই যে মতিউর রহমান সাহেব বললেন যে চক্রান্তটা হয়েছিল যে শেখ হাসিনাকে হত্যা করা হবে, যখন তিনি বেঁচে গেছেন তখন মাইনাস শেখ হাসিনা আওয়ামী লীগকে এনে রাজনীতি করতে দেওয়া হবে, তো মাইনাস শেখ হাসিনা এই সিদ্ধান্তটা কে নেবে? এটা মতিউর রহমান চৌধুরী নেবে? এটা ডিপ স্টেট নেবে? না এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত? তারেক রহমানকে বাদ দিয়ে যখন 2014 সালে আমেরিকা বলেছিল বিএনপিকে ইলেকশনে আসতে, তখন কি মতিউর রহমান চৌধুরীর কোনো আওয়াজ আপনারা পেয়েছিলেন? বারবার এই যে দুর্নীতিবাজ, তার
হাওয়া ভবনের কেলেঙ্কারি, তারেক রহমানের অতীত তো ভীষণ কলঙ্কময়। সেই বিষয়ে আমাদের মতিউর রহমান সাহেবের কোনো কথা শোনেন? তিনি এখন মানে শেখ হাসিনাকে তার কথা মতো বা তাদের যেসব গডফাদার আছে যাদের ডলার খেয়ে এই কাজগুলো এই কথাগুলো বলেন, তাদের কথা মতো শেখ হাসিনাকে বাদ দিতে হবে। শেখ হাসিনা থাকবেন কি থাকবে না এটা তো পার্টি ডিসিশন নেবে। মানে এমন ভাব যে শেখ হাসিনা জোর করে এই ক্ষমতা আটকায় রাখছে। শেখ হাসিনাকে সরাতে পারলেই তো আওয়ামী লীগকে দুর্বল করা যায়। এই পুরনো খেলাটা কি আমরা আগে দেখি নাই? ৭৫-এর পর থেকে এই খেলা আমরা বহুবার দেখেছি যে আওয়ামী লীগকে দুর্বল করা যায়, কত কত এই ফোন দিয়ে এরা বের করতে পারে। আবার বলছেন যে আওয়ামী লীগ যদি এই নির্বাচনে আসতো তাহলে জামাতের এত উত্থান হতো না। ইউনূস আমলে জামাতের যে দৌরাত্ম্য, যে উত্থান দেখেছি, তার বিপক্ষে কখনো কথা বলতে শুনেছি আমরা এই সাংবাদিক মতিউর রহমান সাহেবকে? জামাতের উত্থান সবাই দেখেছে। এখন উনি আওয়ামী লীগ ইলেকশন করলে জামাতের এই উত্থান হতো না। আচ্ছা, এই যে জামাত নিয়ে উনি কথা বলেন, ওনার আপন শ্বশুরই তো জামাতের নেতা। কখনো বলেছে, জাতির সামনে বলেছে যে ওনার শ্বশুর জামাতের নেতা? উনি তো নিজেই জামাত পরিবারের লোক। উনি যে কথাগুলো বলেন, এই যে আওয়ামী বিরোধী, উনি তো ভীষণ মৌলবাদী রাজনীতির পক্ষে কথা বলেন। বিএনপি জামাত যে ধারাটা রয়েছে, স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গিবাদী একটা ধারা, সেই ধারার লোক উনি সুশীল সেজে আওয়ামী লীগের কথা বলতে এসেছেন। এখন কথা হলো যে এই সময়ে কেন তিনি এই কথাগুলো বলছেন? কারণ এখন একটা রাজনীতির যে জিও পলিটিক্যাল সিচুয়েশনের প্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন আসন্ন। তো শেষ চেষ্টা হিসেবে তিনি বিশেষ করে আওয়ামী সমর্থকদের একটা কনফিউজ অবস্থার মধ্যে যাতে ঢোকানো যায়, সুশীল সেজে এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে যে ভীষণ আওয়ামী দরদি। এইসব লোক বাংলাদেশের জন্য ভীষণ ক্ষতিকর। এই মতিউর রহমান চৌধুরী কি সুন্দর মিষ্টি করে মিথ্যা কথা বলে, কিন্তু তাদের কথা বিশ্লেষণ করলে দেখবেন যে তাদের কথার মধ্যেই তারা যে মিথ্যা কথা বলছে এটা তাদের কথা বিশ্লেষণ করলেই ধরা পড়ে। আপনি তো জামাতের জামাই, জামাত নিয়ে আপনি জামাত, আর আবার বলছে যে কোন জরিপে নাকি আওয়ামী লীগ 30টা সিট পাইতো। আওয়ামী লীগ যদি 30টা সিটই পাইতো, শেখ হাসিনার যদি এত খারাপই অবস্থা, তাহলে এত ভয় কেন? আওয়ামী লীগ ইলেকশন করতে দিতেন, শেখ হাসিনার নেতৃত্বেই দিতেন, বা আওয়ামী লীগ সিদ্ধান্ত নিত তারা শেখ হাসিনার নেতৃত্বে ইলেকশন করবে কি করবে না। পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনাকে বলছে যে তাকে বাদ রেখে ইলেকশন করতে। এই তথ্য আপনি কোথায় পেলেন? এই তথ্য তো ভারতও জানে না, অথচ আপনি ভারতের নামে চালায় দিলেন। মানে এমন এমন কথা বলেন যেগুলো প্রমাণ দেওয়ার প্রয়োজন হয় না বা প্রমাণ করার সুযোগ থাকে না। তো এই মতিউর রহমান চৌধুরীর ব্যাপারে সতর্ক করে দিচ্ছি। যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের একটু আপডেট দেই। আমাদের ডোনাল্ড ট্রাম্প ভীষণ বিরক্ত, এবং বিরক্ত হয়ে তিনি মোটামুটি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। চিড়িয়াখানায় তিনি খাওয়া দাওয়া করছেন না। এখন দর্শনার্থীদের ভিড় থেকে তাকে রক্ষা করার জন্য তাকে একটু আড়ালে রাখা হয়েছে। তাকে দেখা যায় কিন্তু আগের মতো একেবারে পুরোটা খোলামেলা দেখা যাওয়া, খোঁচাখুচি করা, সেই সুযোগগুলো রহিত করা হয়েছে। এবং তার এই ভালো মন্দ নিয়ে ভাবতে ভাবতে আমাদের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের অবস্থা খুবই খারাপ। তিনি নাকি 2 রাত নির্ঘুম কাটিয়েছেন এই ডোনাল্ড ট্রাম্পের চিন্তা করে। ঢাকা মিরপুরের ডোনাল্ড ট্রাম্প যখন বিরক্ত, খাবার খাওয়া ছাড়ছে, মানে খাচ্ছেন না এবং নানা রকমের সমস্যার মধ্যে আছেন, তখন মূল ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে তিনিও ভীষণ বিপদের মধ্যে আছেন। তিনি এখন বলছেন যে ইরাক যুদ্ধে যাওয়া ঠিক হয়নি, ইরান আক্রমণ করা ঠিক হয়নি, এই ধরনের নানান অসংলগ্ন কথা বলছেন। আর এর মধ্যে হঠাৎ করে খবর পেলাম যে বিএনপির একজন মন্ত্রী দীপেন চাকমা স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। কিন্তু মাত্র 62-63 বছর বয়স এই রাঙামাটির এই সাংসদ, তাকে যারা চেনেন দেখেন, বা তিনি এর আগে যখন সম্বর্ধনা নিতে গেছেন এমপি নির্বাচিত হয়ে, কখনোই তার কোনো অসুখের কথা আমরা শুনিনি, বা এখনো তার গুরুতর এমন কোনো
অসুখের কথা আমরা জানি না, যে কারণে মন্ত্রিত্ব তাকে ত্যাগ করতে হয়েছে। আসলে কেন তিনি মন্ত্রিত্ব ত্যাগ করেছেন এটি নিয়ে আমি আগামীকাল একটি পূর্ণাঙ্গ পর্ব করব বলে আশা করি। আপনি শুধু একটা লিংক দেই, আপনাদের মনে আছে যারা আমার শোগুলো নিয়মিত দেখেন, কক্সবাজারের পেকুয়া বাজারে আমি একজনের কথা বলতাম, মোস্তফা মাঝি, যার একটি বহুতল ভবন একটা রেস্টুরেন্ট ছিল 19 তলা, যার নিচের তলা একটা পানশালা ছিল, যেটি যেখানে বিদেশিরা পান করতে আসতেন। পরবর্তীতে ওই হোটেলটা কমপ্লিট হয় নাই। পরবর্তীতে একদিন ভোরবেলায় দেখা গেল যে মোস্তফা মাঝি মৃত, তার লাশ পড়ে আছে বাড়িতে। তো তার মৃত্যু রহস্য নিয়ে কিন্তু অনেক ভেতরে ভেতরে তদন্ত হয়েছে। এই মোস্তফা মাঝির সাথে এই দীপেন চাকমার কি কোনো সম্পর্ক ছিল কিনা, এইসব বিষয় নিয়েই আমি আজকের তথ্য এবং উপাত্ত সংগ্রহ করছি। আশা করি কাল বিস্তারিত কথা হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার চেয়েও জরুরি হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। অনেক ক্ষমতাধর একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, অবশ্যই বিএনপির। হঠাৎ করে তার সঙ্গে আমার কথা হলো, অনেক সিনিয়র একজন নেতা। তো তিনি কথা প্রসঙ্গে বললেন যে, রনি ভাই, আপনি তো অনেক বিষয় বিশ্লেষণ করেন, আপনি কি জানেন যে শেখ হাসিনার পদত্যাগ পত্রটি এখন আসলে কোথায় আছে? তা আমি বললাম যে, ভাই আমি তো জানি না, আপনার হঠাৎ করে এটা মনে হলো কেন? তো বলে যে, ভাই আসলে সেই পাকিস্তান জমানা থেকেই তো রাজনীতি করি, রাজনীতির অঙ্গনে কোনো অমীমাংসিত বিষয় মানে কখনোই মীমাংসা করা যায় না, এবং কোনো বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করে সেগুলো হজম করা যায় না। তো সেক্ষেত্রে বর্তমান রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তিনি যে বিতর্কটি উত্থাপন করেছেন সেটি হলো, তার কাছে শেখ হাসিনার পদত্যাগ পত্র নেই, যেটি মানবজমিন সম্পাদক জনাব মতিউর রহমান, তার সঙ্গে যখন রাষ্ট্রপতির একটা ব্যক্তিগত সাক্ষাৎ হলো, তার প্রেক্ষিতে মানবজমিনে রাষ্ট্রপতিকে নিয়ে যে মানে প্রতিবেদন প্রকাশ করেছিল মানবজমিন, ওখানে আরো অনেক কথাবার্তাগুলোর মধ্যে এই কথাটা রীতিমতো ভাইরাল হয়ে পড়েছিল যে শেখ হাসিনার পদত্যাগপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, বা রাষ্ট্রপতির কাছে যে ফাইল, সেই ফাইলের মধ্যে নেই। এখন আমরা যেটা জানি সেটা হলো, শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়েছেন বা তিনি পদত্যাগ করেছেন, এবং শেখ হাসিনা প্রথম দিকে এটা অস্বীকার করেননি। তিনি একবার দুবার বলেছেন যে তিনি পদত্যাগ করেননি, কিন্তু আবার একই মুখে তিনি বলেছেন যে হ্যাঁ, দেশের স্বার্থে তিনি পদত্যাগ করেছেন। কিন্তু সমস্যা হলো যে তার এই কথা, পদত্যাগ করেছেন বা করেননি, এটি একটা কৌশল হতে পারে, কিন্তু বাস্তবতা হলো যে তার তো একটা পদত্যাগের পত্র থাকতে হবে, এবং সেটি কার কাছে আছে, কিভাবে আছে, বা সেটি গায়েব করে দেওয়া হয়েছে, বা যার মাধ্যমে এটি পাঠানো হয়েছে। এর কারণ হলো যে সময়টিতে তিনি পদত্যাগ করেছিলেন, ধরে নেওয়া হয় সেটি হয়তো আগস্ট মাসের 5 তারিখে, তিনি প্লেনে ওঠার হয়তো কিছুক্ষণ আগে। এখন প্লেনে ওঠার কিছুক্ষণ আগে তিনি যদি পদত্যাগ করে থাকেন, সেই পদত্যাগ পত্রটি স্ক্যান করে ফ্যাক্সে পাঠানো বা সেইগুলো মানে হাতে করে নিয়ে সেনা সদরে সেনা প্রধানের কাছে অথবা রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর মতো কোনো অবস্থা ছিল না। তিনি সেই পদত্যাগপত্র ধরুন মিস্টার এক্স এর কাছে দিয়েছেন। মিস্টার এক্স তখন দেখা গেল সেটা পকেটে করে তিনি গণভবনের ওয়াল টপকিয়ে পালিয়েছেন, লুঙ্গি পরে, পোশাক আশাক রেখে। তো পালানোর পরে এখন সেটা নিয়ে তিনি কার কাছে যাবেন? তিনি যেহেতু শেখ হাসিনা একদম কাছাকাছি ছিলেন, হয়তো আমি এটা ধারণা করছি এক্স ওয়াই জেড এনিবডি,
মানে পদত্যাগপত্র তো তিনি বঙ্গভবন এসে করেননি, পদত্যাগপত্র তিনি সেনা সদরে জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে গিয়ে করেননি, অথবা জেনারেল ওয়াকারুজ্জামান যখন পাশে দাঁড়ানো ছিলেন তিনি পদত্যাগপত্র স্বাক্ষর করে ওয়াকারুজ্জামানের হাতে দেননি। কাজে এই ঘটনাটা কখন ঘটেছে সেটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি কি 24 তারিখে হয়েছে আগস্ট মাসে নাকি 25 তারিখে হয়েছে। 2 নম্বর হলো যে এই যে পদত্যাগ পত্রটি ম্যানুয়াল, একটা পদত্যাগ পত্র টাইপ হয়েছে, স্বাক্ষর হয়েছে, সেটি কেন ফাইলের মধ্যে গেল না, বা ফাইলের মধ্যে কেন খুঁজে পাওয়া গেল না, বা ধরুন সেটি শেখ হাসিনা দিয়েছে, সেটা ক্যান্টনমেন্টে গিয়েছে, সেটা বঙ্গভবনে গিয়েছে, এখন বঙ্গভবনের ফাইলের মধ্যে সেটা রাষ্ট্রপতি দেখছেন না, এবং সেইটা মানে পদত্যাগপত্র অ্যাকসেপ্টেড, রাষ্ট্রপতির যে অ্যাকসেপ্টেন্স, এই ধরনের কোনো ডকুমেন্ট নেই বলে রাষ্ট্রপতি বলেছেন। এই গেল একটা সমস্যা। দ্বিতীয় যে সমস্যা, সেই সমস্যাটা হলো যে সরকার গঠিত হলো, সেখানে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের যে যৌথ বেঞ্চ, একত্রে তারা এই 106 অধ্যাদেশ নিয়ে আলোচনা করেছে, তারা রায় দিয়েছে। রায়টা কোথায় দিয়েছে, কয় তারিখে দিয়েছে? 8 তারিখে যদি মানে এই শপথ নিয়ে থাকেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কাজে এটা 6 তারিখে হয়েছে বা 7 তারিখে হয়েছে। 6 তারিখ বা 7 তারিখে সেই অ্যাটর্নি জেনারেল তড়িঘড়ি করে নিয়োগ লাভ করেছেন, কিন্তু ওই দিন তো কোনো কোর্ট বসেননি, কোর্টের কোনো কার্যতালিকায় এই ধরনের কিছু আছে? 2 নম্বর হলো যে প্রধান বিচারপতি তখন ক্যান্টনমেন্টে ছিলেন, অন্যান্য যারা বিচারপতি রয়েছেন অ্যাপিলেট ডিভিশনে তারাও সেই ক্যান্টনমেন্টে ছিলেন। কাজেই এখানে তো মানে একটা বেঞ্চ বসবে, সেটা যদি ভার্চুয়ালিও বসে, ক্যান্টনমেন্টে বসে ভার্চুয়ালি কোনো একটা কোর্ট যদি বসে, সেটারও একটা ম্যানুয়াল, একটা ডকুমেন্টেশন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিসে থাকবে, বেঞ্চে থাকবে, এবং এই শুনানিগুলো যে হবে সেই শুনানিগুলোর একটা অডিও এবং ভিডিও রেকর্ড দুটোই থাকবে। যেমন ধরুন ক্যান্টনমেন্টে বসে স্কাইপিতে প্রধান বিচারপতি প্রেসাইড ওভার করছে, সেখানে অন্যান্য অ্যাপিলেট ডিভিশনের যারা সেনা সদরে ছিলেন তারা অংশগ্রহণ করেছেন, আর যারা হাইকোর্টের বেঞ্চে যারা থাকেন, মানে ধরুন 3 জন বা 6 জন বিচারক, তার মধ্যে 3 জন ক্যান্টনমেন্টে ছিলেন, বাকি 3 জন হয়তো সশরীরে উপস্থিত ছিলেন। এর মধ্যে যেটাকে বলা হয় একটা হলো বার আর একটা বেঞ্চ, আর বারে যে সকল আইনজীবী এই শুনানিতে অংশগ্রহণ করেছেন এগুলোতে একটা ডকুমেন্ট থাকবে, ইন রিটেন, ভিডিও, সবকিছুই। সেগুলো কি আছে আপনার কাছে? যদি থাকে, এখনো পর্যন্ত সেগুলো আমরা কেউ দেখিনি, এর কোনো ডকুমেন্টও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে গেল পদত্যাগপত্র, দ্বিতীয়ত হলো 106 অনুচ্ছেদ অনুযায়ী আলাপ আলোচনা। দেন যেটা ফরহাদ মাজাহারা বলে আসছিলেন যে অবিলম্বে একটি বিপ্লবী সরকার গঠন করা হোক। সেই বিপ্লবী সরকার গঠন করার কোনো প্রক্রিয়া, কোনো ডিক্লারেশন, কোনো কাগজপত্র, কোনো কিছুই হয়নি। সংবিধান অনুযায়ী জনাব চুপ্পু সাহেব এই উপদেষ্টা মণ্ডলীর তিনি শপথ পড়িয়েছেন, আর সেই যে সংবিধান অনুযায়ী তিনি যে শপথ পাঠ করিয়েছেন, এটি বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের সেই 106 ধারার যে রেফারেন্স, সেই রেফারেন্স অনুযায়ী। আর 106 ধারার যে রেফারেন্স, সেই রেফারেন্সটা তখনই আসে যখন একটা শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতা তৈরির জন্য বলা হচ্ছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে।
কিন্তু ঘটনাটা যদি এরকম না হয়, যদি অন্যভাবে হতো যে ঠিক আছে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, মানে এটা ডক্ট্রিন অফ নেসেসিটি 106-তে, সেই ডক্ট্রিন অফ নেসেসিটিতে পদত্যাগ করার ফলে যে ডকুমেন্টেশনটা হয় সেটা একরকম। আর যদি বলতো যে না, তিনি অন এক্সাইল পালিয়ে গেছেন এবং সেই তার পালানোর পরে তিনি কাগজপত্র কোনো কিছু স্বাক্ষর করে যান নাই, কোনো কিছু বলে যান নাই, দায়িত্ব হস্তান্তর করে যান নাই, অস্থির দেশ অচল, এখন আমাদের একটা নতুন সরকার লাগবে, ইন্টারিম সরকার লাগবে, সেটার প্রেক্ষিতে 106 ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট যদি একটা রুলিং দেয় সেটা একরকম হতো। কিন্তু এটা তো তা হয়নি। এখানে পালানোটা দেখানো হয়নি, দেখানো হয়েছে যে তিনি পদত্যাগ করেছেন। তবে তিনি যদি পদত্যাগ করেন তাহলে কোথায় তিনি? 2 নম্বর হলো, তিনি যদি পদত্যাগ করেন সঙ্গত কারণে তার জায়গাটাতে এখানে রাষ্ট্রপতি, স্পিকার, এই যে পদগুলো আছে, স্পিকারকে সেখানে পদত্যাগ করানো হলো, বলা হলো স্পিকারও পদত্যাগ করেছেন। পরে পুরো জিনিসটি যখন স্পিকার পদত্যাগ করলো সেখানে ডেপুটি স্পিকার এসে যায়। তো ডেপুটি স্পিকার তিনিও কি পদত্যাগ করেছেন? সব মিলিয়ে সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, ক্যাবিনেটের মন্ত্রী, ক্যাবিনেটের সেই যে প্রধানমন্ত্রী এবং সংসদের যে পুরো মেম্বার অফ পার্লামেন্টের যে হাউস, সব মিলিয়ে একটা যে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং সেখানে যে অনিয়ম, সেখানে যে সন্দেহ, সেটা যে অবিশ্বাস, এই পুরো জিনিসগুলোকে কোনো অবস্থাতেই ধামাচাপা দেওয়া যাচ্ছে না, ছাই চাপা দেওয়া যাচ্ছে না। আমি যে বিএনপির শীর্ষ নেতার কথা বললাম, তিনি বলছিলেন যে আমার ওই অভিজ্ঞতা বলছে যে এখন যেভাবে সংবিধান আছে এবং গত 2 বছর ধরে যেভাবে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার কথা বলা হচ্ছে, ইলেকশন হয়েছে সংবিধান অনুযায়ী, ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী, তারেক রহমান সাহেব শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী, সংবিধান সমুন্নত রাখার স্বার্থে, এবং এখনো পর্যন্ত সংবিধানের যে ধারাগুলো রয়েছে সেগুলো এখনো পর্যন্ত অ্যামেন্ডমেন্ট করা হয়নি। কাজী শেখ হাসিনাকে উচ্ছেদ, সরকার বিরোধী যে কোনো তৎপরতা, সংবিধান অবমাননা করা, এগুলো করলে যে সকল বিধান, শাস্তির বিধান, এই সংসদ মানে বর্তমান সংসদ তারা লিগ্যাল প্রসিডিউরে সংবিধানে সন্নিবেশিত করেছে, সেগুলোর কি হবে আগামী দিনগুলোতে? সেটা কি করে নিষ্পত্তি হবে? সেটা কি করে ধামাচাপা দেয়া যাবে? এবং সেটা নিয়ে যখন আবার টান দেয়া হবে, সেই টানে কে কে জড়াবেন, কে কে রক্ষা পাবে, সেটা কিভাবে সামাল দেয়া যাবে? মূল ব্যাপার হলো যে রাজনীতি তো এই দিন নয়। আজ 17 বছর ধরে আওয়ামী লীগ যে চেষ্টা করেছে বিএনপির বিরুদ্ধে, 17 ঘন্টা লাগেনি এই জিনিসগুলো শেষ করে দিতে। যারা 21 আগস্টের গ্রেনেড হামলায়, ফাঁসিতে যাদের মৃত্যু হবে, 10টা অস্ত্র চোরাচালান মামলায় যারা ফাঁসিতে ঝুলবেন, যুদ্ধাপরাধীদের বিচারে যাদের জন্য ফাঁসির কাষ্ঠ রেডি করা ছিল, শুধু গলায় রশিটা পরানো হবে, সেই সমস্ত মানুষ এখন মন্ত্রী, এমপি, ক্ষমতাধর ব্যক্তি এবং দেশ চালাচ্ছে। তো এই যদি হয় এখনকার অবস্থা, তাহলে আগামী 17 বছর পরে বা 15 বছর পরে কি হতে পারে বাংলাদেশে? এটা নিয়ে কিন্তু সেই যে বিএনপির যারা শীর্ষ নেতার কথা বললাম, তিনি আলোচনা করছিলেন যে এই বিষয়গুলো কি আপনার কি মনে হয় না যে জনমত তৈরি করা দরকার, এই বিষয়গুলোর আইনগত একটা নিষ্পত্তি করা দরকার, এগুলো ধামাচাপা দেওয়া প্রয়োজন পড়বে না, এগুলো ধামাচাপা দেওয়ার দরকার নাই, এগুলোকে মোকাবেলা করতে হবে। যা হয়েছে এটাকে অবশ্যই একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে নিয়ে আসতে হবে।
আর যদি সেটা না করা হয় তাহলে আগামী দিনগুলোতে এই টোটাল প্রক্রিয়ার সাথে একদিকে আওয়ামী লীগ আর অন্যদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে যত রাজনৈতিক শক্তি আছে তারা বিপদের মধ্যে পড়বে। এক, 2 নম্বর হলো যে ঘটনাগুলো ঘটেছে এখানে যদি হুট করে তৃতীয় পক্ষ ঢুকে যায়, তৃতীয় পক্ষ ঢুকে গিয়ে যদি আওয়ামী লীগকে ফাঁসানোর চেষ্টা করে, বিএনপিকে ফাঁসানোর চেষ্টা করে, জামাতকে ফাঁসানোর চেষ্টা করে, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফাঁসানোর চেষ্টা করে, ইটস এ ম্যাটার অফ 1-2, একটা তুড়ি দিলেই সেটা হয়ে যাবে। আর সেক্ষেত্রে কি হবে, পুরো রাজনীতির অঙ্গন ফাঁকা, পুরো মাঠ ফাঁকা, কেউ কোনো একটু শব্দ করার মতো অবস্থা থাকবে না। 1954 থেকে 1958 সন পর্যন্ত এই প্রায় 4 বছর পুরো পাকিস্তানে আইয়ুব খানের জন্য একটা ক্ষেত্র তৈরি করা হয়েছিল। এমনভাবে রাজনীতিবিদদেরকে পচানো হয়েছিল, এমনভাবে রাজনীতিবিদদেরকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছিল। রাজনীতি যেটা শক্তি, রাজনীতির যেটা সম্মান আছে, মর্যাদা আছে, এটা 1957 সনে একেবারে শূন্যতে পৌঁছে গিয়েছিল। ফলে যেদিন মার্শাল ল জারি হয়েছিল সেদিন সারা পাকিস্তানে খুশির বন্যা বয়ে গিয়েছিল। আইয়ুব খানকে বলা হতো পাকিস্তানের ত্রাণকর্তা, ফাদার অব দ্য পাকিস্তানি ন্যাশনালিজম। এই ছিল বাস্তবতা। একই ঘটনা মিশরের সিসি করেছেন। আন্দোলন হয়েছে হোসনি মুবারকের পরে, সিসির আগে মুসলিম ব্রাদারহুড ক্ষমতা এসেছে। এইভাবে সবকিছু হাওয়ায় ছেড়ে দিয়ে আবার সেই তাহরিক স্কোয়ার সেটাকে উত্তপ্ত করে দিয়ে পুরো যে রাজনৈতিক শক্তিটি গ্রহ করেছিল গত 30-40 বছরে মিশরে, সেটি এখন শূন্যতে পৌঁছে দেওয়া হয়েছে। সিসির বিরুদ্ধে একটা ট্রু শব্দ করবে এরকম কোন রাজনৈতিক শক্তি এখন মিশরে নেই। তো এইভাবে মানে যারা সুযোগ খুঁজে রাজনৈতিক দলকে, এই যে আমরা -2, -3, -4, মানে এখন যা কিছু হচ্ছে এখন আর -2-তে নেই, এটা -3, -4 এর মধ্যে চলে গেছে। আর এই -4 এর মধ্যে পুরো রাজনৈতিক অঙ্গনকে ফাঁকা করে দেওয়ার জন্য যে হাতিয়ারগুলো দরকার, যে বিষয়গুলো দরকার, ভয় দেখানোর জন্য যে উপকরণগুলো দরকার, সেটা যারা রাজনীতির প্রতিপক্ষ, যারা গণতন্ত্রের প্রতিপক্ষ, যারা রাজনীতির একটা ট্রানজিশন আছে সেই ট্রানজিশনটা তারা চান না, তাদের হাতে এই মুহূর্তে অনেকগুলো মারণাস্ত্র তাদের হাতে চলে এসছে। তার মধ্যে এই যে শেখ হাসিনার যে পদত্যাগপত্র সেটাও কিন্তু অন্যতম। আশা করি সরকার গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করবেন, দেখবেন, ভাববেন এবং এই বিষয়গুলো যাতে মানে ড্রামাটিক্যালি নয়, এই বিষয়গুলো যাতে গ্রামাটিক্যালি মানে নাটকীয় ভাবে নয়, ব্যাকরণগত ভাবে এই বিষয়গুলো যেন নিষ্পত্তি হয়, যাতে করে আগামী দিনগুলো এই জাতির কপালে আরো যেন কোনো নতুন দুর্ভোগ না আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।